প্রাথমিক শিক্ষক নিয়োগ 2025। কিভাবে প্যানেল তৈরি করা হয়, প্যানেলে থেকেও চাকরি নয়, এই বিষয়টা তোমরা থাম্বনেলে দেখে হয়তো অনেকে হতভম্ব হয়ে গেছো যে এটা কেমন বিষয়। হ্যাঁ, এটা সেই অর্থেই বোঝানো হচ্ছে যে তুমি প্যানেলে রয়েছো, তারপরেও কাউন্সেলিংয়ে ডাক পাচ্ছ না। আর কাউন্সেলিংয়ে ডাক না পেলে তাহলে তো কোনো স্কুলে তুমি জয়েন করতে পারছো না, তাহলে কি তোমার চাকরি নয়? চলো পুরো প্যানেল তৈরির বিষয়টা এই ভিডিওতে একটু ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করি, তাহলেই বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি কি বোঝানো হচ্ছে, কেন তোমরা ভুক্তভোগী হতে পারো। দেখো, যে প্যানেলটা তৈরি করা হবে এখানে কিন্তু বাংলা মিডিয়াম, ইংলিশ মিডিয়াম, হিন্দি মিডিয়াম ইত্যাদি ইত্যাদি মিডিয়াম রয়েছে। প্রত্যেকটা মিডিয়ামের জন্য কিন্তু নির্দিষ্ট সংখ্যক ক্যান্ডিডেট ইন্টারভিউ দেবে, কারণ প্রত্যেকটা মিডিয়ামে আলাদা আলাদা ভ্যাকেন্সি রয়েছে। প্রত্যেকটা মিডিয়ামের জন্য কিন্তু আলাদা আলাদা প্যানেল প্রথমে তৈরি করা হবে, যেখানে বাংলা মিডিয়ামের ক্ষেত্রে শুধুমাত্র একটা আলাদা প্যানেল থাকবে। সেই বাংলা মিডিয়ামের প্যানেলে তোমরা প্রত্যেকে থাকবে যারা ইন্টারভিউ দিয়েছো। শুধুমাত্র যে বাংলা মিডিয়ামে 11,700 মতো ভ্যাকেন্সি আছে বলে 11,700 মতো ক্যান্ডিডেট থাকবে এমনটা নয়। পর্ষদ যে প্যানেলটা তৈরি করবে বাংলা মিডিয়ামের, সেখানে তোমরা সবাই থাকবে যারা তোমরা ভ্যালিড ক্যান্ডিডেট ইন্টারভিউ দেবে। কেউ সেখানে 8,000 র্যাঙ্ক করবে, কেউ সেখানে বা 18,000 র্যাঙ্ক করবে। আশা করি এটুকু বোঝাতে পারলাম। তোমরা যারা বাংলা মিডিয়ামে ইন্টারভিউ দিয়েছো, ধরে নিলাম ক্যান্ডিডেট সংখ্যা সেখানে 25,000, সেখানে কেউ 8,000-এও র্যাঙ্ক করতে পারো, কেউ 18,000-এও র্যাঙ্ক করতে পারো, কেউ বা 800-তেও র্যাঙ্ক করতে পারো। যাই হোক, র্যাঙ্ক তোমরা করলে তার একটা আলাদা প্যানেল তৈরি হলো। এরপরে দেখা হবে বাংলা মিডিয়ামের আনরিজার্ভ ভ্যাকেন্সি কতগুলো রয়েছে। মনে করো বাংলা মিডিয়ামের আনরিজার্ভ ভ্যাকেন্সি রয়েছে 4,000। এবার কি করা হবে, বাংলা মিডিয়ামের যে প্যানেলটা তৈরি করা হয়েছিল, যেখানে তোমরা প্রত্যেকে ছিলে, সেখান থেকে প্রথম 4,000 জনকে বাংলা মিডিয়ামের আনরিজার্ভ ভ্যাকেন্সিতে চাকরিটা দেয়া হবে। সেই 4,000 জনের মধ্যে মনে করো কিছু সংখ্যক এসসি ক্যান্ডিডেট রয়েছে, কিছু কিছু সংখ্যক এসটি ক্যান্ডিডেট, কিছু সংখ্যক ওবিসি এ, ওবিসি বি, সবাই রয়েছে। সবাইকেই কিন্তু ওই 4,000 যে আনরিজার্ভ ভ্যাকেন্সি সেখানে চাকরিটা দিয়ে দেওয়া হবে। হয়ে গেল আনরিজার্ভ ভ্যাকেন্সি পূরণ। এবারে কি করা হবে, এবারে তারপরে ওবিসি এর জন্য আলাদা সংরক্ষণ, ওবিসি বি এর জন্য আলাদা সংরক্ষণ, এসসি, এসটি, পিডাব্লিউডি, ইডাব্লিউএস প্রত্যেকের জন্য আলাদা সংরক্ষণ আছে। এবার দেখা হবে যে কোনো একটা নির্দিষ্ট ক্যাটাগরি, সেটা হতে পারে এসসি, এসসি বা এসটি বা ওবিসি, পিডাব্লিউডি বা ইডাব্লিউএস, যাই হোক হতে পারে, সেই নির্দিষ্ট ক্যাটাগরিতে কতগুলো শূন্যপদ রয়েছে। তখন কি করা হবে, সেই ক্যাটাগরিতে যতগুলো শূন্যপদ থাকবে, মনে করো এসসি ক্যাটাগরিতে 1,500 শূন্যপদ সংরক্ষণ রয়েছে। আনরিজার্ভ ভ্যাকেন্সি পূরণ করার জন্য যত দূর পর্যন্ত নিচের দিকে নাবার তো নেবে নিল। কত দূর নামলো, আগেই বলেছি 4,000 ভ্যাকেন্সি ছিল আনরিজার্ভ ভ্যাকেন্সি, সেখানে প্রথম 4,000 জনকে চাকরি দিয়ে দেওয়া হলো। অর্থাৎ 4,001 নম্বরে যে র্যাঙ্ক করবে, সেখান থেকে দেখা হবে 1,500 এসসি ভ্যাকেন্সি যে সংরক্ষণ রয়েছে, 4,001 থেকে শুরু করে 1,500 এসসি ভ্যাকেন্সি পূরণ করার জন্য প্রথম 1,500 এসসি ক্যান্ডিডেট কে কে আছে। আবারও বলছি, 4,000-এর মধ্যে যে এসসি ক্যান্ডিডেটরা র্যাঙ্ক করেছে, অলরেডি তারা আনরিজার্ভ ভ্যাকেন্সিতে চাকরি পেয়ে গেছে, তাই তাদেরকে আর হিসাবের মধ্যে আনা হবে না। 4,001 নম্বরে যে র্যাঙ্ক করেছে সে মনে করো একজন ওবিসি ক্যান্ডিডেট, তাহলে দেখা হবে 4,002-এ কে আছে, সে একজন এসটি ক্যান্ডিডেট। তখন দেখা হবে 4,003-এ কে আছে, তখন সে দেখা গেল একজন ইডাব্লিউএস ক্যান্ডিডেট। তখন দেখা গেল 4,004 নম্বরে কে র্যাঙ্ক করেছে, দেখা গেল একজন এসসি ক্যান্ডিডেট র্যাঙ্ক করেছে 4,004-এ। তখন সে কিন্তু ওই যে এসসিদের জন্য 1,500 ভ্যাকেন্সি শূন্য মানে ছিল সংরক্ষিত, তার 1 নম্বরে র্যাঙ্ক করবে। অর্থাৎ
4,000 যে আনরিজার্ভ ভ্যাকেন্সিতে চাকরি পেল, তার মধ্যে যতজন এসসি ক্যান্ডিডেট চাকরি পেয়ে গেছে তারা আর হিসাবে থাকছে না। তারপরে যে এসসি ক্যান্ডিডেটটা থাকবে সে 4,001-এও থাকতে পারে, 4,060-এও থাকতে পারে, 4,025-এও থাকতে পারে। সে তখন এসসিদের জন্য যে সংরক্ষণ 1500 মতো ভ্যাকেন্সি, তার 1 নম্বরে জায়গা পাবে। এইভাবে করে করে দেখা হবে যে ওই 1500 এসসি ভ্যাকেন্সি পূরণ করতে ওই যে মূল তালিকাটা যেখানে তোমরা সকলে রয়েছ 25,000 জন, তার মধ্যে লাস্ট কত নম্বর পর্যন্ত যেতে হচ্ছে। মনে করো 18,500 পর্যন্ত র্যাঙ্ক করা একজন এসসি ক্যান্ডিডেট, সেও কিন্তু ওই 1500 যে রিজার্ভেশন রয়েছে এসসিদের জন্য সেখানে চাকরিটা পেতে পারে। সেরকমভাবে ইডাব্লিউএস এর ক্ষেত্রেও আমরা মনে করছি 1,000 শূন্যপদ সংরক্ষণ রয়েছে। কি করা হবে? আনরিজার্ভ ভ্যাকেন্সিতে যে সমস্ত ইডাব্লিউএস ক্যান্ডিডেটরা চাকরি পেয়ে যাবে তারপর থেকে, অর্থাৎ আমরা আলোচনা করেছি 4,000 মতো আনরিজার্ভ ভ্যাকেন্সি ছিল। মূল যে প্যানেলটা 25,000 জনের, সেখান থেকে প্রথম 4,000 জনকে আনরিজার্ভ ভ্যাকেন্সিতে চাকরি দেওয়া হলো। তার মানে 4,001 নম্বরে দেখা হবে কোনো ইডাব্লিউএস ক্যান্ডিডেট আছে কিনা। যদি না থাকে 4,002, না থাকে 4,003, এভাবে করে করে মনে করো 4,011 নম্বরে একজন ইডাব্লিউএস ক্যান্ডিডেট রয়েছে। সে তখন ইডাব্লিউএস এর জন্য যে 1,000 শূন্যপদ সংরক্ষণ রয়েছে তার 1 নম্বরে র্যাঙ্ক করবে। এবং এভাবে 1,000 ইডাব্লিউএস ক্যান্ডিডেট খুঁজতে খুঁজতে যদি দেখা যায় 22,700 পর্যন্ত যেতে হবে, তাতে অসুবিধার কিছু নেই। শুধুমাত্র ইডাব্লিউএস ক্যান্ডিডেট দিয়েই কিন্তু ওই যে সংরক্ষণটা সেটা পূরণ করা হবে। ঠিক তেমনি ওবিসির ক্ষেত্রেও করা হবে। ওবিসি এ বলো বা ওবিসি বি বলো, হয়তো সেক্ষেত্রে দেখা যেতে পারে যে না 22,000, 17,000, 18,000 পর্যন্ত যেতে হচ্ছে না, 8,000 থেকে 9,000-এর মধ্যে সমস্ত ওবিসি ক্যান্ডিডেট পাওয়া যাচ্ছে, যতগুলো ওবিসি সংরক্ষণ ছিল। হতে পারে বিভিন্ন ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু এটা বিভিন্ন রকম হতে পারে। কোনো একটা ক্যাটাগরির সংরক্ষণ পূরণ করতে গিয়ে হয়তো মূল তালিকার একদম শেষ পর্যন্তও যেতে হতে পারে, হয়তো দেখা যেতে পারে তাও পুরো ভ্যাকেন্সি পূরণ হচ্ছে না কারণ ক্যান্ডিডেট নেই বলে, যেটা আমরা এসটিদের ক্ষেত্রে ম্যাক্সিমাম সময় দেখে থাকি। হয়তোবা এবারের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় পিডাব্লিউডি যে ভ্যাকেন্সি সেখানেও এরকমটা হয়তো আমরা দেখতে পারি। তো যাই হোক, এই হচ্ছে প্যানেলটা তৈরি করার বা কাউন্সেলিংয়ে ডাকার সিস্টেম। এবার আসি, প্যানেলে তুমি থাকলে তাও চাকরিটা অবশ্যই তো তোমার হবে, কিন্তু তুমি কিভাবে ভুক্তভোগী হতে পারো। গতবারের যে প্রাথমিক শিক্ষক নিয়োগ 11,758 মতো ভ্যাকেন্সি, তার জন্য প্রথম যে 9,500 মতো প্যানেল প্রকাশ হয়েছিল, সেখানে আমাদের স্কুলেরই একজন দিদিমণি তিনি কিন্তু জায়গা পেয়েছিলেন। হ্যাঁ, তিনি বাঁকুড়া জেলায় আবেদন করেছিলেন, কিন্তু বাঁকুড়া জেলায় নির্দিষ্ট যে সংরক্ষণ ছিল আনরিজার্ভ ভ্যাকেন্সিতে, যেহেতু তিনি একজন জেনারেল ক্যান্ডিডেট এবং শুধুমাত্র জেনারেল ক্যান্ডিডেট হলে আনরিজার্ভ ভ্যাকেন্সিতেই চাকরিটা পেতে পারে, এবং বাঁকুড়া জেলায় জেনারেল দের জন্য যে আনরিজার্ভ ভ্যাকেন্সি সেখানে তিনি জায়গা পাননি। এখানে উদাহরণস্বরূপ বলছি, বাঁকুড়া জেলায় গতবারে ধরে রাখো 250টি শূন্যপদ আনরিজার্ভ ভ্যাকেন্সিতে ছিল, কিন্তু তিনি আনরিজার্ভ ভ্যাকেন্সির ওই 250-এর মধ্যে আসতে পারেননি। মূল যে প্যানেল, অর্থাৎ মূল যে প্যানেল ধরে রাখো 15,000 জন মতো ইন্টারভিউ দিয়েছিল, এবং সেখানে আনরিজার্ভ ভ্যাকেন্সি মোট ছিল 5,000। তিনি সেই 5,000-এর মধ্যে অবশ্যই র্যাঙ্ক করেছেন, অর্থাৎ চাকরিটা সুনিশ্চিত করেছেন, কিন্তু বাঁকুড়া জেলায় আনরিজার্ভের জন্য যে সংরক্ষণটা ছিল তার মধ্যে তিনি আসতে পারেননি। এর ফলে কি হয়েছে, কিভাবে ভুক্তভোগী হতে হয়েছে, 6 মাস পরে কিন্তু তাদের আবার কাউন্সেলিং করানো হয়েছে। 6 মাস, 1-2 মাস নয়। আমাদের যখন কাউন্সেলিংটা হয়েছিল ফেব্রুয়ারি মাসে, আমরা স্কুল জয়েন করে ফেলেছি। আমারই যেমন ফেব্রুয়ারি মাসের 9 তারিখে জয়েন। সেখানে ওই দিদিমণি একই প্যানেলে চাকরি পাওয়ার পরেও
কিন্তু জয়েন করেছেন আগস্ট মাসে, অর্থাৎ 6 মাস পরে। কেন এরকমটা হয়েছে? ওই যে যে জেলায় আবেদন করেছেন সেই জেলায় যতগুলো শূন্যপদ ছিল আনরিজার্ভের জন্য, ততগুলো শূন্যপদের মধ্যে তিনি র্যাঙ্ক করতে পারেননি, তাই ওই জেলায় চাকরিটা পেলেন না। তাই অবশেষে এরকম ক্যান্ডিডেটদেরকে কাউন্সেলিংয়ে ডাকা হয়েছিল এপিসি ভবনে। আর এটা অবশ্যই কিছুটা সময় সাপেক্ষ। কেন? কারণ বিভিন্ন জেলায় এরকম হতেই পারে যে কোনো জেলায় কোনো একটা ক্যাটাগরির ভ্যাকেন্সি সংখ্যা কম কিন্তু ক্যান্ডিডেট সংখ্যা বা আবেদনকারী বেশি। আবার কোনো একটা জেলায় কোনো একটা ক্যাটাগরির ভ্যাকেন্সি বেশি আছে কিন্তু আবেদনকারী কম। তাই কোনো কোনো জেলায় কোনো ক্যাটাগরির ক্যান্ডিডেট সংখ্যা বেশি থেকে যেতে পারে, আবার কোনো জেলায় ভ্যাকেন্সি সংখ্যা বেশি থেকে যেতে পারে, এরকম হতেই পারে। আর এরকমটাই কিন্তু হয়েছে। তাই অবশেষে এই সমস্ত হিসাব নিকাশ মিলিয়ে অবশেষে এপিসি ভবনে তাদেরকে কাউন্সেলিংয়ে ডাকা হয়েছিল এবং 6 মাস কিন্তু সময় লেগে গিয়েছিল তাদের নিয়োগটা পেতে। তাই যদি তুমি যে জেলায় আবেদন করবে সেই জেলার নির্দিষ্ট সংরক্ষিত ভ্যাকেন্সিতে চাকরি না পাও, ভুক্তভোগী কিন্তু তোমাকেও হতে হতে। হয়তো সেটা সময় লাগতে পারে 2 মাস, হয়তো সময় লাগতে পারে 6 মাস, হয়তো সময় লাগতে পারে 8 মাস, 1 বছর। আর বর্তমান একটা সরকারি চাকরির যে নিয়োগ, বিশেষ করে টিচার ক্ষেত্রে, সে প্রাইমারি স্কুল বলো বা আপার প্রাইমারি বা এসএসসি বলো, টিচারের ক্ষেত্রে এই সমস্যাটা আরও বেশি। এখানে এত রকম কেস কামারি কিন্তু লেগেই রয়েছে প্রতিনিয়ত, যেখানে দাঁড়িয়ে দেখা গেল এরকমটা হলো, প্যানেল প্রকাশ হলো, কাউন্সেলিং হয়ে গেল, অনেকে চাকরিটা পেয়ে গেল, স্কুল জয়েন করলো, বাকি কিছু ক্যান্ডিডেটের কাউন্সেলিং এভাবে পড়ে থাকলো নির্দিষ্ট জেলায় চাকরিটা না পাওয়ার জন্য। অর্থাৎ তোমাদেরকে অপেক্ষা করতে হবে এপিসি ভবনের কাউন্সেলিংয়ের জন্য, মাঝখানে কোনো কেস চলে এলো এবং তোমাকে তারপরে ঝুলে থাকতে হলো 2 বছর পর্যন্ত, এইভাবে হতাশার মধ্যে জীবন কাটাতে হলো। তাহলে বুঝতেই পারছো কীরকম সমস্যার মধ্যে তোমাকে তখন পড়তে হবে। তাই তোমাদেরকে এটাই রিকোয়েস্ট করব যে যারা এখনও ইন্টারভিউ দেওনি, সবসময় এটাই চেষ্টা করো যে যত ভালো র্যাঙ্ক করা যায়। আর তার জন্য ইন্টারভিউটাই তোমাদের কিন্তু একটা বড় হাতিয়ার। হ্যাঁ, এই বিষয়ে তোমরা অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো, ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নম্বর। আমাদের একটি প্রশ্ন উত্তর পিডিএফে রয়েছে ইন্টারভিউ সম্পর্কিত।